প্রিয় লিসেনার্স, আজকে আপনাদেরকে শোনাবো পাহাড়ের ওপরের পুরনো কবরস্থানের মরাখেকো ভূতেদের রোমহর্ষক ইতিহাস উন্মোচনের গল্প। শুনতে থাকুন রাকিব হাসানের লেখা আজকের ভৌতিক গল্প ভূতের শহর। গল্প পাঠে আপনাদের সাথে আছে আমি পারভেজ মাহমুদ সজীব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল গল্প। আজকে আপনারা শুনবেন গল্পের ষষ্ঠ পর্ব। মাটিতে পড়ে ছটফট করছে ইঁদুরটা, ভীষণভাবে গড়াগড়ি খাচ্ছে বা থেকে ডান দিকে, মরিয়া হয়ে ঝাঁকে দিয়ে উপদ্রব থেকে মুক্তির চেষ্টা করছে। তারপর শেষ একটা কাঁপুনি দিয়ে নিতর হয়ে নেতে গেল, মাটিতে পড়ে রইল পুরোপুরি স্থির। আমার চারপাশে তাকালাম, এত গরম আর ভেজা। তাকানোর চেষ্টা করলাম, সব কিছুই ধূসর নিরিবিল। এখন আমার চোখ আছে সত্যিকারের চোখ, একটা সত্যিকারের দেহের সঙ্গে যুক্ত। মনে মনে বললাম, পেয়েছি। ইঁদুরটা দেহ ঢুকে গেছি, আমি ওটা দেহ দখল করেছি। পা নাড়লাম, ছোট্ট ছোট্ট চারটে পা। ওয়াও! একটা চিচি শব্দ বেরিয়ে এলো আমার ইঁদুরের মুখ দিয়ে। চেঁচিয়ে পড়লাম, আমি ইঁদুর হতে চাই না, আমি আমার হতে চাই। এসব কথা ভেবো না। ধমক লাগালাম নিজেকে, কোনো কথা ভাববে না এখন, শুধু বাড়ি পৌঁছানোর কথা ছাড়া। বাড়ি গিয়ে সবাইকে সাবধান করে দাও। শয়তান মরাখেকো ভুট্টার কথা জানিয়ে ঘুরে দাঁড়ালাম, পাগুলোর ক্ষমতা পরীক্ষা করলাম। তারপর আমি ভারী থম নিয়ে সামনের দিকে এগোলাম। ঘাসের মধ্য দিয়ে দৌড়ে চললাম। লম্বা ঘাসের ঘষা লাগছে আমার গায়ে, ঘাস আমাকে শুষড়ে দিচ্ছে, মাটিতে ঘষা খাচ্ছে আমার পেট। আমি এখন ইঁদুর, নিজেকে বললাম। ইঁদুরের মতো করে বাতাস শুকছি, ইঁদুরের চোখ দিয়ে আমি দেখছি। আমার রোমশ চামড়া ছুঁয়ে যাচ্ছে বাতাস, আমার পিছনে লেজটা ছুটে আসছে নড়তে নড়তে। লক্ষ লক্ষ অদ্ভুত অনুভূতি। ঘাসের ওপর দিয়ে ছুটতে ছুটতে ওগুলো উপেক্ষা করার চেষ্টা করলাম। গোরস্থানে গেট পেরিয়ে এলাম। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। আমার পিছনে মৃদু ডাকে শুনে ফিরে তাকালাম। অবাক হয়ে কান খাড়া করলাম। কে ডাকে? কে সাহায্য চাই? অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। নতুন চোখ দুটোতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। না, কেউ নেই, কাউকে দেখতে পেলাম না। দন্ত হয়ে ছুটতে লাগলাম। বাঁচা প্লিজ। মৃদু কণ্ঠস্বরটা শুনতে পেলাম আবার। দেখার সময় নেই আমার, ঘুরে দৌড় লাগালাম পায়ের ঢাল বেয়ে। বাড়ি ফিরে কি দেখব? মরাখেকো ভূতের দল আমাকে যা জানিয়েছে। মিকি ব্রাউন কি এতটাই খারাপ? কিভাবে আমার দেহটা আবার ফেরত পাবো তা আমি জানতে পারবো, নাকি আমার দেহটা চিরকালের জন্য আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে? গোষ্ঠীলের পাড়ের ঢাল পেয়ে উর্দুর সাথে ছুটে চলছে আমি বাড়ির দিকে। পেটের নিচে শুকনো পাতার খসর শব্দ। দৌড়ানোর সময় আমি মাটি কামড়ে ধরেছে আমার ধারণ নখ। মাটির এতটাই কাছে থেকে ছুটে চলার অনুভূতিটা অনেক অদ্ভুত লাগছে আমার কাছে। গাছপালা ঘাসের ডগা মাথা তুলে রেখেছে আমার উপরে। এত ক্ষুদ্র লাগছে নিজেকে, এত অসহায়। তবে আমার গন্ধের অনুভূতিটা জড়ালো, খুব জড়ালো। নাকে বিচ্ছে যেন মাটির গন্ধ। দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। আমার সামনে মাটির গর্ত থেকে উকি তুলে একটা কেঁচো। ওটার দিকে তাকিয়ে থেমে গেলাম। অন্ধকার গর্ত থেকে পিছলে বেরিয়ে এলো ওটা। বুকে হেঁটে ধীরে ধীরে এগোচ্ছে আমার দিকে। ওটার মিষ্টি সুগন্ধ নাটে ঢুকছে। কেঁপে উঠলো আমার গোপগুলো। চমৎকার, একটা সুস্বাদু রসালো কেঁচো। কিছু বুঝে ওঠার আগেই, নিজেকে থামানোর আগে সামনে ঝাঁপ দিলাম। কেঁচোটার রবারের মতো দেহটায় দাঁত বসিয়ে দিলাম। মিষ্টি রস ছড়িয়ে পড়লো আমার চিপে। পাগলের মতো চিবাতে শুরু করলাম। চিবিয়ে ভর্তা বানিয়ে গিলে ফেলতে লাগলাম। শেষ হয়ে যাওয়ার পর জিভ দিয়ে ঠোঁটে লেগে থাকা গাঢ় রসগুলোও নিয়ে গিলে ফেললাম। এতক্ষণে খেয়াল হলো কি করছি আমি। আতঙ্কিত হয়ে ভাবলাম, একটা কেঁচো খেয়ে ফেলেছি এবং সেটাও ভালো লেগেছে। মুখের ভিতরে মিষ্টি স্বাদ লেগে রয়েছে।
সেটা উপভোগ করতে লাগলাম। আবার ছুটতে শুরু করলাম। খুব দ্রুত ছুটছি আমি, কিন্তু আমার ছোট্ট পা যত জোরে চলুক অল্প সময়ে বেশি দূর এগোতে পারবো না। ফুসফুসের জন্য আগুন ধরে গেছেন, তবুও থামালাম না দৌড়। দেহটাকে ছুটিয়ে নিয়ে চললাম আমার বাড়ির দিকে। বাড়ি যাচ্ছে তুমি, নিজেকে উৎসাহ দিতে চাইলাম, কিন্তু বাড়ি পৌঁছে কি করব, কিভাবে সাবধান করব সবাইকে? আমি তো এখন একটা ইঁদুর মাত্র। থাক, এখন এসব ভেবো না। নিজেকে পড়লাম, হাঁপাতে হাঁপাতে ইঁদুর ডেয়ে ঢুকলেও এখন তোমার নিচে মানব মনটা কাজ করছে। হ্যান্ডি, বাড়ি পৌঁছে পরিস্থিতি বুঝে একটা উপায় বের করে ফেলতে হবে। একটা পচা ডালের ওপর দিয়ে দৌড়ে পেরিয়ে এলাম। ডোয়ার মতো ছত্রাক লেগে গেল আমার লোমে। জোরে গা ঝাড়া দিয়ে সেগুলো যতটা সম্ভব ফেলে দিয়ে ছুটতে লাগলাম। বুকের মধ্যে দুরুতুরু করছেন, প্রবল বেগে আমার চলছে আমার হৃৎপিণ্ডটা। গলাটা যেন পুড়ে যাচ্ছে। অবশেষে সোজা হয়ে এলো মাটি। ঢাল শেষ হয়ে সমতল হলো। একটা বাড়ির চোখে পড়ল। ইঁদুরের চোখে যেন বিশাল এক দুর্গ মাথা তুলে রেখেছেন। দম নিয়ে নিতে একটু থামলাম। ঠিক কোনো জায়গাটায় রয়েছি আমি। অবাক হয়ে ভাবলাম, বাড়িটা বেশ অপরিচিত লাগলো। নিচু থেকে মাটির এত কাছাকাছি তাকানোতে কি এমন হলো? ঘাসগুলোকে লাগছে যেন জঙ্গলের মতো। পোকামাকড়ের চিৎকার যেন কানটা ঝালাপালা করে ফেলছে। ইঁদুরের কানে মানুষের কানের চেয়েও অনেক বেশি জোরে শোনাচ্ছে। পিছনের আঙ্গিনা দিয়ে দৌড়ে চললাম অন্ধকার জানালাগুলোর দিকে। তাকালাম, পেটের ভিতরটা কেমন যেন মচড় দিচ্ছে, গুড়গুড় শব্দ হচ্ছে। আবার ক্ষুধার্ত হয়ে পড়েছেন বুঝতে পারলাম, ভীষণ খিদে। সত্যি বলতে কি, পেটের ভিতর যেন শূন্য হয়ে গেছে। খরগোশের মাংস হজম হয়ে গেছে অনেক আগেই, কেঁচোটাও শেষ। এখন অনেক বেশি জ্বালানি দরকার ইঁদুরের শরীর। বিশেষ করে এত পরিশ্রম করাই আরও তাড়াতাড়ি খালি হয়ে গেছে আমার পাকস্থলী। খাবারের চাহিদা আমাকে পাগল করে তুলছে, অন্য সব ভাবনা ভুলিয়ে দিচ্ছে আমাকে। খাবার খোঁজো, খাবার খোঁজো, ইঁদুরের মগজ বলছে। পিছনের পায়ে ভর দিয়ে দেহটাকে উঁচু করে বাতাস শুকলাম। আমার গোপ কাঁপছে অনবরত। হ্যাঁ, খাবারের তীব্র সুগন্ধ নাকে ঢুকেছে। আমার চারপাশে ভর দিয়ে গন্ধের উৎসের দিকে তাকিয়ে রূপালি চাঁদের আলোয় একটা উল্টো পড়ে থাকা ময়লার ড্রাম দেখতে পেলাম। হ্যাঁ, পেটের ভিতর মোচড় দিয়ে বেড়ে গেল অনেক। আমার খাবার পেয়ে গেছি। আমার মুখ হা করা দিয়ে ঘন লালা গড়িয়ে পড়ল। ঘাসের ভিতর দিয়ে ছুটে চললাম। ঝাঁপিয়ে পড়লাম ময়লার ড্রাম থেকে ছড়িয়ে পড়া আবর্জনার উপর। আহ, হ্যামবার্গারের বড় বড় টুকরা। আমি বাসিপূর্ণ হ্যামবার্গার ছত্রাক পড়ে থাকা সবুজ হয়ে গেছে। পচা মাংসের অপরিচিত দুর্গন্ধ খেতে আমাকে অসহ্য করে তুলল। সামনের দুই পা দিয়ে বড় একটা টুকরো ছিঁড়ে নিয়ে লোভীর মতো ঠেলে দিলাম আমার মুখের ভিতরে। পচা মাংসের স্বাদ বড় ভালো লাগলো আমার ইঁদুরের জিভে। দ্রুত চেপে গেলে নিয়ে বড় আরেক টুকরো মাংস মুখে পড়লাম। আঁচড় কাটার শব্দ শুনে পায়ে করে পাক খেয়ে ঘুরে গেলাম। আমার সামনে দুটো লাল চোখ দেখতে পেলাম। তীক্ষ্ণ ফসফস শব্দ। সাজোরে একটা নকলা থাবায় আঘাত এসে লাগলো আমার গলায়। তীক্ষ্ণ চিৎকার দিয়ে পিছনে চিত হয়ে গেলাম। আরেকটি ইঁদুর, দুটো না আরও বেশি, ঝাঁক বেশে বেঁধে এসে আবর্জনার উপর ঝাঁপিয়ে পড়েছে ইঁদুরগুলোর দল। পচা মাংস আর রুটি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে মুখে পড়ছেন। চিবাচ্ছে, দাঁতের আওয়াজ হচ্ছে, লালা গড়াচ্ছে মুখের পাশ দিয়ে। ক্ষুধার্ত ভঙ্গিতে খাচ্ছে ওরা। আমার চারপাশে ঘুরছে কয়েকটা, লাল চোখ জল জল করছে। খাপলা দিয়ে খাবার তুলে নিচ্ছে আর চিবাচ্ছে। একই সঙ্গে ঘিরে ফেলেছে আমাকে, কাছে আসছে। তারপর সামনের পা উঁচু করে নখ বাড়ালো লড়াই করার জন্য। আমিও পিছিয়ে এলাম না। তীক্ষ্ণ শীষের শব্দ বেরোচ্ছে আমার মুখ থেকে। থাবা তুলে বাতাসে থাপা মারলাম। চেঁচে করতে থাকে ইঁদুরগুলো লাফ দিল আমার লক্ষ্য করে। একটা সামনে থেকে আর একটা পিছন থেকে। তীক্ষ্ণ দাঁত বসে গেলো আমার কাঁধে। চিৎকার দিয়ে উঁচু করে ফেললাম নিজের শরীরটা। টান দিয়ে ছাড়িয়ে নিলাম ওদের দাঁত।
সাজরে থাবা মারলাম সামনের ইঁদুরটাকে লক্ষ্য করে। আমাকে আক্রমণ করলো ওরা কেন? অবাক হয়ে ভাবলাম, আমিও তো ইঁদুর, ওদের সমগোত্রীয়। আমি যে আলাদা কিছু সেটা টের পেয়ে গেছে। ভাবলাম হয়তো বুঝে ফেলেছে আমি ওদের ঝাঁকের নয়। কী করবো এখন? এতগুলোর সঙ্গে তো একা পারবো না। চিৎকার দিয়ে আমার গলা লক্ষ্য করে ঝাঁপ দিল একটা ইঁদুর। আর একটা ইঁদুর নখে বসে গেল আমার পিঠে। ঝাড়া দিয়ে সারিয়ে লাফিয়ে সরে এলাম, পিছিয়ে যেতে লাগলাম। পিছাতে আর পারলাম না। কোনো কিছুর জন্য ঠেকে গেল আমার শরীরটা। হাটকা পড়েছে আমি বুঝতে পারলাম। বাড়ির দেয়ালের গায়ে আমার দেহটা ঢেকে গেছে। ইঁদুরগুলো লাল চোখের শাড়ি ঘিরে ফেললো আমাকে। শেষ আঘাত হানার জন্য এগিয়ে আসতে শুরু করলো ওরা। থরথর করে কাঁপছে আমার সারা দেহ। পাথরের দেয়ালে পিঠ ঠেকিয়ে রেখেছি। ডানে কয়েকশিল দূরে একটা তার দেখতে পেলাম। টেলিভিশনের কেবল ডিশ লাইন। ওটা বেয়ে আমার দৃষ্টি চলে গেল রেল কাটারের কাছে। ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে নালিটার মুখ দিয়ে। উত্তেজিত হয়ে চেঁচামেচি করছে ইঁদুরগুলো। বাতাসে থাবা নাড়াচ্ছে। জ্বলন্ত চোখের চোয়াল ঝুলছে আর বন্ধ হচ্ছে। ওরা আঘাত আনার আগে আমি লাফ দিলাম। সামনের দুই থাপা দিয়ে আঁকড়ে ধরলাম তারটা। পেছনের পা তুলে দিয়ে দৌড় দিলাম তার বেয়ে। সরসর করে ছুটে এলাম ছাদের উপরে রেল গাটারের কাছে। গাটার পেয়ে ছাদের নিচে তাকালাম না। গাটার থেকে নামিয়ে দিলাম ঠান্ডা নালের সাথে। বুকের ভিতর ধরাস ধরাস করছে হৃৎপিণ্ডটা। দৌড়ে চললাম। ইঁদুরগুলো আমার পিছু নিল না, কেন দেখার সময় নেই। লাফাতে টালিগুলোর কিনার পায়ে ছুটলাম বাড়ির সামনের দিকে। গাছের ঘেজা পাতার জঙ্গল জমে রয়েছে এক জায়গায়। তার মধ্যেও লুকিয়ে পড়লাম। দম নিচ্ছি, কান খাড়া করে শুনছি, নাক উঁচু করে গন্ধ শুকছি। আমার সমস্ত ইন্দ্রিয় যেন এখন সজাগ। যখন নিশ্চিন্ত হলাম ইঁদুরগুলো আমার পিছু নেয়নি, বেরিয়ে এলাম পাতার ভিতর থেকে। আর একটা রেল গাটারের পাশ থেকে উঁকি দিলাম। রাস্তার ওপারে দেখতে পেলাম আমাদের বাড়িটা। বাড়ি আনন্দে নেচে উঠল আমার বুকটা। তাকিয়ে রইলাম ওটার দিকে, কাঁপছি যেন জীবনে প্রথমে দেখলাম বাড়িটা। তারপর ভারী দম নিয়ে গাটার বেয়ে নেমে এলাম নিচে। ভেজা ঘাসের ভিতরে ছুটে এসে রাস্তা পেরিয়ে ছুটলাম। সামনের আঙিনার কাছে এসে থামলাম। আমার বেডরুমের জানালার দিকে তাকালাম, অন্ধকার। আর বিছানায় কে ঘুমিয়ে আছে মরা থেকে ভুট্টা। আমার পরিবারের সবাই ভালো আছে তো? ভিতরে ঢুকতে হবে আমাকে, কিন্তু কীভাবে ঢুকবো? বাড়ির পাশ দিয়ে ঘুরে এলাম। অদ্ভুত একটা শিশির অনুভূতি হলো। আমার লোমগুলো যেন দাঁড়িয়ে গেল, চামড়ায় কাটা দিয়ে উঠল। বিপদ। আমার সমস্ত অনুভূতি সাবধান করছে আমাকে। একটা ওয়ার্নিং সিস্টেমে পরিণত হলো যেন আমার দেহটা। মনে ভয় পাওয়া উচিত, কেন পাবো বুঝলাম না। নাক উঁচু করে রাতের বাতাস শুকলাম। একটা জানোয়ারের গন্ধ পেলাম। তীব্র গন্ধ এগিয়ে আসছে আমার দিকে। পুরো খাড়া হয়ে গেছে আমার লোম। পায়ের শব্দ শুনলাম, দ্রুত এগিয়ে আসছে। ঝাঁকে দিয়ে মুখ ঘোরালাম। যতই জোরালো হচ্ছে পায়ের শব্দ, কানের কাঁপুনি বাড়ছে তত। অন্ধকারে তাকিয়ে থেকে অবশ্যই চোখে পড়লো ওটাকে। প্রথমে ওর চোখ দেখতে পেলাম, বড় বড় সবুজ চোখ, অন্ধকারে হেডলাইটের মতো জল করছে। তারপর দেখলাম গোপওয়ালা মুখ, হালকা পাতলা দেহ। ঘাসের উপর সাবধানে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা বিড়াল। ববি, আমাদের বিড়ালটা। একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। ববি আমার কোনো ক্ষতি করবে না তো? সবুজ চোখের দৃষ্টি আমার উপর স্থির করলো ববি। পিঠটা পাকা করে ফেললো ধনুকের মতো। হঠাৎ করেই মনে পড়লো আমি তো আমি নই, আমি তো একটা ইঁদুর। আমার গোপগুলো একবার একটু নড়ে উঠল, শরীরটা একটু কাঁপুনি দিল। ববির লোম খাড়া হয়ে গেল, ওপরের ঠোঁটটা পাকা হয়ে উঠে গেল, দাঁত বেরিয়ে পড়ল। তীক্ষ্ণ একটা চিৎকার দিয়ে ছাপ দিল। গল্পের আগামী পার্ট শুনবেন আগামীকাল ঠিক 4টায়। শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।